জমির দলিলপত্র দেখতে গিয়ে কি কখনো মনে হয়েছে কী সব কঠিন কঠিন শব্দ, প্রজাস্বত্ব, খতিয়ান, দাগ নম্বর, এসবের মানে কি? একদম চিন্তা করবেন না, কারণ আজকের এই পর্বে আমরা বাংলাদেশের ভূমি আইনের সবচেয়ে জরুরি ২৫টা শব্দকে খুব সহজ করে বুঝে নেব। এই যে এত সব পরিভাষা নিয়ে আমরা কথা বলছি, সেগুলোর আইনি ভিত্তিটা হলো এই আইনটি, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০। বাংলাদেশের প্রায় সমস্ত ভূমি ব্যবস্থাপনার মূলনীতি কিন্তু এখান থেকেই এসেছে, তাই এই আইনের প্রেক্ষাপটটা বোঝা আসলে খুব দরকারি। আমার ধারণা, এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ, বেশ কঠিন। আসলে আইনি ভাষা একটু জটিল তো হয়ই, কিন্তু এই পরিভাষাগুলো যদি একবার জেনে নেওয়া যায়, তাহলে নিজের জমির অধিকার রক্ষা করা এবং যে কোনো প্রতারণার হাত থেকে বাঁচা অনেক সহজ হয়ে যায়। পুরো ব্যাপারটা সহজ করার জন্য আমরা এই ২৫টা জরুরি শব্দকে ৫টা পর্বে ভাগ করে নিয়েছি। এতে করে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে জমির ওপর অধিকার আর দখল বলতে ঠিক কী বোঝায়। মানে জমির ওপর কার কি ক্ষমতা থাকে, আর সেই ক্ষমতার ধরনটাই বা কেমন। প্রজাস্বত্ব মানে খুব সহজ কথায় অন্যের জমি ব্যবহার করার অধিকার। ধরুন আপনি কারো জমি ভাড়া নিলেন, জমির মালিক কিন্তু আপনি নন, কিন্তু নির্দিষ্ট শর্তে আর ভাড়ার বিনিময়ে জমিটা আপনি ব্যবহার করতে পারবেন। এই যে আপনার অধিকারটা, এটাই হলো প্রজাস্বত্ব। প্রজাস্বত্বের ঠিক উল্টোটা হলো মালিকানা সত্ত্ব। এটা হলো জমির ওপর সম্পূর্ণ বা একছত্র অধিকার। এর মানে হলো মালিক তার ইচ্ছামতো জমিটা ব্যবহার করতে পারেন, ভাড়া দিতে পারেন, এমনকি বিক্রিও করে দিতে পারেন। সব ক্ষমতা তার হাতে। এটাই জমির ওপর সবচেয়ে বড় অধিকার। এবার আসি দখলের কথায়। যিনি জমি দখলে রাখেন তাকে দখলদার বলা হয়। এই দখল কিন্তু দুই রকমের হতে পারে, বৈধ আর অবৈধ। যখন আইনসম্মতভাবে মানে সঠিক কাগজপত্র দিয়ে কেউ জমি দখলে রাখে, সেটা হলো বৈধ দখল। আর কোনো আইনি ভিত্তি ছাড়া জোর করে অন্যের জমি আটকে রাখলে সেটা হয়ে যায় অবৈধ দখল বা জবরদখল। আর এটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। অধিকার আর দখলের পর এবার চলুন দেখি সরকার কিভাবে জমির বন্দোবস্ত দেয়, আর এই খাস জমির ব্যাপারটা আসলে কি। বন্দোবস্ত জিনিসটা কি? এটা হলো একটা সরকারি প্রক্রিয়া। সরকার যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জমির অধিকার বা মালিকানা দেয়, সেটাকেই বলে বন্দোবস্ত। সাধারণত ভূমিহীন বা যোগ্য নাগরিকদের মধ্যে খাস জমি দেওয়ার সময় এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। আর হ্যাঁ, অনেক সময় পুরনো বন্দোবস্তের শর্তগুলো নতুন করে ঠিক করা হয়, তখন তাকে বলে পুনর্বন্দোবস্ত। এই বন্দোবস্ত আবার দুই রকমের হয়। একটা হলো স্থায়ী, মানে জমিটা একেবারে চিরদিনের জন্য দিয়ে দেওয়া হলো। আরেকটা হলো অস্থায়ী, যেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়। যেমন ধরুন ১ বছরের জন্য লিজ বা ইজারা। সময় শেষ হলে সেটা আবার নবায়ন করতে হতে পারে। তাহলে খাস জমি কি? খাস জমি মানে হলো যেই জমির মালিক সরাসরি সরকার। এই জমি সরকার নানা জনকল্যাণমূলক কাজে লাগায়, যেমন ভূমিহীনদের মধ্যে বিতরণ করা, কিংবা ধরুন স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা। এক কথায় এর দখল থাকে সরাসরি সরকারের হাতে। আচ্ছা, এমন যদি হয় যে কোনো মালিক তার জমি ফেলে রেখে উধাও হয়ে গেলেন, অনেক বছর ধরে তার কোনো খোঁজ নেই, জমিরও কোনো দাবিদার নেই, তখন কি হবে? এই ধরনের জমিকেই বলা হয় পরিত্যক্ত জমি। আর আইন অনুযায়ী সরকার চাইলে এই জমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। আমরা তো অধিকার, দখল, বন্দোবস্ত এসব বুঝলাম, কিন্তু কোটি কোটি জমির প্লটের মধ্যে একটা নির্দিষ্ট জমিকে চেনা যাবে কিভাবে? মানে প্রত্যেকটা জমির আইডেন্টিটি বা পরিচয়টা কি? এই পর্বটা ঠিক এই নিয়েই। জমির ঠিকানা বোঝার জন্য সবচেয়ে বড় ভৌগোলিক ইউনিট হল মৌজা। এটাকে অনেকটা গ্রামের সাথে তুলনা করতে পারেন। যখন জরিপ হয় তখন প্রত্যেকটা মৌজার জন্য আলাদা ম্যাপ বা মানচিত্র বানানো হয়, আর সব হিসাবপত্র এই মৌজা ধরেই হয়। এবার মৌজার ভেতরে আসা যাক। একটি মৌজার ভেতরে থাকা জমির মালিকানার যে বিস্তারিত হিসাব, সেটাই হলো খতিয়ান। একে বলতে পারেন জমির একটা রিপোর্ট কার্ড। এখানে সব লেখা থাকে, জমির মালিককে, তার অংশ কতটুকু, জমির পরিমাণ কত, কোন দাগের জমি, সবকিছু। আর দলিলের মধ্যে জমির এই পুরো পরিচয়টাকে কিন্তু তফসিল বলা হয়, যা এই খতিয়ান আর দাগ নম্বরের ওপর ভিত্তি করেই তৈরি হয়।
খতিয়ানের ভেতর আবার প্রত্যেকটা আলাদা আলাদা প্লটকে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়। এই নাম্বারটাই হলো দাগ নম্বর। তো ব্যাপারটা হলো একটা মৌজার ভেতরে নির্দিষ্ট খতিয়ানের নির্দিষ্ট দাগ নম্বরটা জানলেই একদম সঠিক জমিটা খুঁজে বের করা যায়, অনেকটা বাসার হোল্ডিং নম্বরের মতো। তার মানে পুরো ঠিকানাটা দাঁড়াচ্ছে এই রকম। সবচেয়ে বড় এলাকা হলো মৌজা, তার অধীনে আছে বিভিন্ন খতিয়ান, আর প্রত্যেক খতিয়ানের ভেতরে আছে নির্দিষ্ট দাগ নম্বর বা প্লট। এইভাবেই একটা জমিকে আইডেন্টিফাইভাবে চেনা হয়। কিন্তু এই যে এত সব রেকর্ড, মানে খতিয়ান, দাগ নম্বর, এগুলোতে যদি কোনো ভুল থাকে, বা ধরুন কোনো একটা রেকর্ড নিয়ে বিরোধ তৈরি হলো, তখন কি করতে হবে? চলুন সেই প্রক্রিয়াটা এবার জেনে নিই। এই জরিপ আর রেকর্ড তৈরির পেছনে দুজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা থাকেন। একজন হলেন ভূমি জরিপ কর্মকর্তা, যার মূল কাজ হল মাঠে গিয়ে জমি মাপা এবং তার সীমানা নির্ধারণ করা। আর অন্যজন হলেন ভূমি রেকর্ড কর্মকর্তা। তার কাজ হল সেই জরিপের তথ্যের ওপর ভিত্তি করে খতিয়ান তৈরি করা আর সেটাকে রক্ষণাবেক্ষণ করা। যদি জমির রেকর্ডে কোনো ভুল নিয়ে আপনার অভিযোগ থাকে, তাহলে তার সমাধানের জন্য কয়েকটা আইনি ধাপ আছে। প্রথম ধাপ হলো আপত্তি জানানো। সেখানে আপনার সমাধান না হলে আপনি তার চেয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আর সবশেষ ধাপ হলো পুনরাবিবেচনা বা রিভিশন। এখানেই চূড়ান্ত সিদ্ধান্তটা আসে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই শেষ পর্বে আমরা দেখব জমির অধিকারগুলো কিভাবে আইন দিয়ে কার্যকর করা হয়, আর সে সাথে এটাও জানব যে জমির ব্যবহার আর তার শ্রেণী পরিবর্তন বলতে কি বোঝায়। আইনি ব্যবস্থার দুটো খুব জরুরি শব্দ হল উচ্ছেদ আর দখল পুনরুদ্ধার। উচ্ছেদ মানে হল কেউ যদি আপনার জমি অবৈধভাবে দখল করে রাখে, তাকে আইন মেনে সেখান থেকে সরিয়ে দেওয়া। আর দখল পুনরুদ্ধার হল ঠিক তার উল্টোটা, মানে বৈধ মালিক যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বেদখল হয়ে যাওয়া জমির দখল ফিরে পান। এই দুটো ব্যবস্থাই আসলে জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং বেআইনিভাবে জমির শ্রেণী পরিবর্তন আটকাতে সাহায্য করে। তাহলে পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম অধিকার আর দখল কি, সরকারের বন্দোবস্ত আর খাস জমির কথা জানলাম, তারপর বুঝলাম মৌজা, খতিয়ান, দাগ দিয়ে কিভাবে জমি চিনতে হয়, বিরোধ হলে কি করতে হবে সেটাও দেখলাম, আর সবশেষে আইনি ব্যবস্থা নিয়েও কথা বললাম। এই টার্মগুলো জানা মানেই কিন্তু নিজের অধিকার রক্ষায় অনেকটা এগিয়ে থাকা। আসলেই জ্ঞানই শক্তি। যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেগুলোর আলোকে একবার কি ভেবে দেখবেন আপনার বা আপনার পরিবারের জমির কাগজপত্র সব আপ টু ডেট আর নির্ভুল আছে কিনা? এ ব্যাপারটা নিশ্চিত করা কিন্তু খুবই জরুরি।